নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ তিথিতে উপাসনার শ্রদ্ধার্ঘ্য শ্রাবণ ঘন গহন বয়ে मरन रे तुहू मम श्याम समान मेघवरण तुझ मेघ जटाजुट रक्त कमल कर रक्तयधर पुट मेघवरण तुझ मेघ जटाजुट रक्त कमल कर रक्तयधर पुट ताप विमोचन कुरुण कोर तव मृत्यु अमृत खरिदान तुहु मम श्याम समान आकुल राधा अति जर जरा झराई नयन दऊ अनुखन झर झर आकुल राधा रिझ अति जर जरा झराई नयन दो अनुखन झर झर तुहु मम माधव तुहु मम दोसर तुहु मम ताप घुचाओ मरण तू आओ रे आओ। জগতে এমন আর কোন কবি আছেন কি মৃত্যুকে বধূরূপে বন্ধুরূপে কল্পনা করেছেন, বরবেশে আলিঙ্গন করেছেন? ২০ বছর বয়সে ভানুসিংহ মরণকে দোসর বলে সম্বোধন করেছিলেন। আবার জীবনের অন্তিম প্রান্তে জীবন মৃত্যুর নিবিড় সম্পর্ককে বিবাহের মন্ত্রে গেঁথেছেন। ভুজ পাশে তব লহ সম্বোধই আখি পাত মঝু দেহ তুরোধই কোরয়ু पर तुझ रोदई रोदई नींद भरब सब देह तुहु नहीं बिसरबी तुहु नहीं छोड़बी राधा हृदय तू कबहु न तोड़बी हिया राखबी अनुदिन अनुखन अतुलन तुहार लेह भानु भणे ऐ राधा छिए छिए चंचल चित तुहार
जीवन बल्लभ मरण अधिकासो अब तू देख विचारी मरण रे तू मम শ্যাম সমান। দেখো, জীবন যেমন সত্য, মৃত্যুও তেমনি সত্য। কষ্ট হয় মানি, কিন্তু মৃত্যু না থাকলে জীবনের কোনো মূল্য থাকে না। যেমন বিরহ না থাকলে মিলনের কোনো মানে নেই। তাই শোককে বাড়িয়ে দেখা ঠিক নয়। মৃত্যুর চেয়ে জীবনের দাবি বড়। আমাকে অদৃষ্ট তো নিয়ে যাবে জড়াতে, জড়া নিয়ে যাবে মৃত্যুতে, তাতে ভয় কিসে? সেই তো আমার পরিণতি। মৃত্যুর সামনে দাঁড়িয়ে যেন বলতে পারি, এই আমাদের জীবনের চরম পরিপূর্ণতা। আমার আর হবে না দেরি, আমি শুনেছি ওই বাজে তোমার ভেরি। আমার আর হবে না দেরি, তুমি কি নাথ দাঁড়িয়ে আছো আমার যাবার পথে? মনে হয় যে খানে খানে মোর বাতায়ন হতে তোমায় যেন হেরে আমার আর হবে না দেরি। আমার আর হবে না দেরি, আমি শুনেছি ওই বাজে তোমার ভেরি। আমার আর হবে না দেরি, আমার স্বপ্ন হলো সারা এখন প্রাণের বিনা বাজায় ভোরের তারা। আমার স্বপ্ন হলো সারা দেবার মতো যা ছিল মোর, নাই কিছু আর হাতে। তোমার আশীর্বাদের মালা নেব কেবল মাথে। আমার ললাট ভেরে আমার আর হবে না দেরি। আমার আর হবে না দেরি, আমি শুনেছি ওই বাজে তোমার ভেরি। আমার আর হবে না দেরি। প্রতিমা দেবী লিখছেন, বাবা মশাইয়ের মনে তার অবসানের একটি কাল্পনিক ছবি গড়ে উঠেছিল। সেই ভাবের কথা তিনি বলতেন, যেমন করে ফুল পাতা খসে পড়ে। তিনি ভেবেছিলেন তেমনি করে একদিন প্রকৃতির কোলে ঝরে পড়বেন। সেই হতো কবির যথার্থ স্বাভাবিক অবসান, কিন্তু নিয়তির ফের অন্যরূপ। আসন্ন বর্ষের শেষ, পুরাতন আমার আপন শ্লথ বৃন্ত ফলের মতো ছিন্ন হয়ে আসিতেছে। অনুভবকারী আপনারে দিতেছে বিস্তারী আমার সকল কিছু মাঝে।
1940 সেপ্টেম্বর। বৃষ্টির পালা সবে শেষ হয়েছে। শরৎকালের আভা জেগে উঠেছে আকাশে বাতাসে। শান্তিনিকেতন ছেড়ে কবি চললেন কালিম্পং। তার বৌমা রয়েছেন সেখানে। বাবা মশাই আসবেন বলে বিশেষভাবে ঘরেতে ফুল সাজানোয় ব্যস্ত প্রতিমা দেবী। পুষ্প ও ধূপের গন্ধে ঘরগুলি অনাগত অতিথির প্রত্যাশার আভাসে পূর্ণ হয়ে উঠল। সেবার কালিম্পংয়ে বসে কবি লিখলেন, পাহাড়ের নীলে আর দিগন্তের নীলে, শূন্যে আর ধরাতলে মন্ত্র বাঁধে ছন্দে আর মিলে। বনেরে করায় স্নান শরতের রৌদ্রের সোনালি। হলদে ফুলের গুচ্ছে মধু খোঁজে বেগুনি মৌমাছি। মাঝখানে আমি আছি, চৌদিকে আকাশ তাই দিতেছে নিঃশব্দ করতালি। আমার আনন্দে আজ একাকার ধ্বনি আর রং, জানে কি তা কালিম্পং। 24 সেপ্টেম্বরেও কালিম্পংয়ে যে কবিতা লিখেছেন তার থেকে বোঝা যায় সমস্ত বিশ্ব প্রকৃতির সঙ্গে মিলে তিনি ওই সময়ে একটি ধ্বনি ও ভঙ্গির আনন্দলোকে বিচরণ করছিলেন। উত্তাম হইয়া ওঠে শুধু ধ্বনি, শুধু ভঙ্গি তার। মনে মনে দেখিতেছি সারা বেলা ধরি, দলে দলে শব্দ ছোটে অর্থ ছিন্ন করি। আকাশে আকাশে যেন বাজে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে। তাঁর জীবনের বিষাদপূর্ণ অধ্যায় শুরু হবার কয়েকদিন আগে তিনি যে চিন্ময় লোকে বাস করছিলেন, তাঁর সেই অনুভূতি এই কদিনের লেখার মধ্যে বাঁধা পড়েছে। সমস্ত সৃজনী শক্তি যেন শেষ উত্তমতায় উৎক্ষিপ্ত হয়ে উঠেছিল। তাই ধ্বনি ও ভঙ্গিগুলো তার মানুষ আকাশে সৃষ্টির আকাঙ্ক্ষায় পাখা মেলে ঘুরে বেড়াচ্ছিল, যাকে কোনো নাম দেওয়া যায় না। তাকে তিনি বলেছেন আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে। ওই আলো আর রং মুছে গিয়ে আসবে ঝড়ের রাত, তা জানা ছিল না সকালবেলা। আমার আখি হতে অস্ত
25শে সেপ্টেম্বরের রাত্রি থেকে চেতনা আচ্ছন্ন হয়ে আসে। ডাক্তার আসেন, পরীক্ষা করে জানান কিডনির অসুখ, ইউরেমিয়া। পাতিস্বরে রথীন্দ্রনাথকে খবর দেওয়া হয়। কলকাতায় প্রশান্তচন্দ্র মহলানবিশকে বলা হয় ডাক্তারদের নিয়ে রওনা হতে। দার্জিলিং থেকে যে সাহেব ডাক্তার এসে পৌঁছন, তিনি জানান সেই মুহূর্তে অপারেশন না করলে জীবন সংশয়। তবু সে কথায় সম্মত হন না প্রতিমা দেবী। অপেক্ষা করেন কলকাতার চিকিৎসকদের জন্য এবং অবশ্যই স্বামী রথীন্দ্রনাথের সিদ্ধান্তের জন্য। একে একে সকলে আসেন পরের দিন। অ্যাম্বুলেন্স সঙ্গে এনেছিলেন ওরা। কলকাতায় পৌঁছে জোড়াসাঁকোর দোতলায় যখন শুইয়ে দেওয়া হলো কবিকে, তখন চেতনা অল্প ফিরেছে। বললেন, এ আমাকে কোথায় আনলে বৌমা? রোগের সঙ্গে 2 মাস যুদ্ধ করে ফিরলেন শান্তিনিকেতনে, কিন্তু উদীচিতে আর থাকা হলো না। অসুস্থ শরীর তাই নিরালাবাস নয়, থাকতে হবে পরিজনদের মাঝে, উদয়নে। প্রতি সকালে দক্ষিণের বারান্দায় বসিয়ে দেয়া হতো কবিকে, সেখানেই চলত সৃষ্টি করা। আষাঢ় মাস পড়তেই খোলা আকাশে বর্ষার রূপ দেখবার জন্য উতলা হয়ে উঠলেন। তখন তাকে দোতলায় নিয়ে আসা হলো। শরীরের ক্রমশ অবনতি হচ্ছে। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি সব চিকিৎসা চলছে। ডাক্তারেরা বললেন আর বিলম্ব নয়, অসুস্থ কবিকে নিয়ে যাওয়া হোক অপারেশনের জন্য কলকাতায়। তারা যুক্তি দেখালেন, আমরা এত সাবধান হচ্ছি যাতে আশঙ্কার লেশ থাকবে না, সাবধানের মান নেই। কবি হেসে উত্তর করেছিলেন, মারেরও সাবধান নেই। অপারেশনেও তার ঘোর আপত্তি। বলেছেন, শনি যদি একটা ছিদ্র খোঁজে, সে যদি আমার মধ্যে রন্ধ্র পেয়েই থাকে, তাকে স্বীকার করে নাও। মানুষকে তো মরতেই হবে একদিন। কিন্তু আমি কবি, আমার ইচ্ছে কবির মতো যেতে, সহজে এই পৃথিবী থেকে ঝরে পড়তে চাই, শুকনো ফুলের মতো, পাতার মতো। যাবার আগে আমাকে নিয়ে টানাছেঁড়া কেন? দেহ অক্ষত ভাবে তাকে ফিরিয়ে দেওয়াই তো ভালো। ক্ষয় হবে গো, ক্ষয় হবে দেহ মন, ভূমানন্দময় হবে, ক্ষয় হবে, ক্ষয় হবে এ আবরণ। চোখে আমার মায়ার ছায়া টুটবে গো, বিশ্বকমল প্রাণে আমার ফুটবে গো। চোখে আমার মায়ার ছায়া টুটবে গো, বিশ্বকমল প্রাণে আমার ফুটবে গো। এ জীবনে তোমারি নাথ জয় হবে, ক্ষয় হবে, ক্ষয় হবে এ আবরণ। ক্ষয় হবে গো, ক্ষয় হবে দেহ মন, ভূমানন্দময় হবে, ক্ষয় হবে, ক্ষয় হবে এ আবরণ। রক্ত আমার বিশ্বতলে নাচবে যে, হৃদয় আমার বিপুল প্রাণে বাজবে যে।
রক্ত আমার বিশ্বতালে নাচবে যে, হৃদয় আমার বিপুল প্রাণে বাজবে যে, কাঁপবে তোমার আলো বিনার তারে সে, দুলবে তোমার তারা মনির হারে সে, কাঁপবে তোমার আলো বিনার তারে সে, দুলবে তোমার তারা মনির হারে সে, বাসনা তার ছড়িয়ে গিয়ে লয়ে হবে, ক্ষয়ে হবে, ক্ষয়ে হবে। এ আবরণ ক্ষয় হবে গো, ক্ষয় হবে দেহ মন, ভূমানন্দময় হবে, ক্ষয় হবে, ক্ষয় হবে এ আবরণ। শুক্রবার 25শে জুলাই 1941 অপারেশনের জন্য কলকাতায় আনা হবে রবীন্দ্রনাথকে। উদয়ন বাড়ির প্রাঙ্গণে ইজি চেয়ারে করে এনে বসানো হলো তাকে। চোখে কালো চশমা। কেন? শান্তিনিকেতন আর শান্তিনিকেতনবাসী সকলকে চিরদিনের মতো ছেড়ে চলে যাওয়ার বেদনাকে কি আড়াল করতে চেয়েছিলেন কবি? তবে কি তিনি বুঝতে পেরেছিলেন, অথবা অপারেশনের জন্য প্রস্তুত ছিলেন না তাই? জানি না, কেবল এইটুকু জানি বিজ্ঞানের মতকে মেনে নিয়েছিলেন তিনি। উত্তরায়ণের রাস্তার দুপাশে দুহাত জোড় করে আশ্রমবাসীরা সেদিন আমাদের শান্তিনিকেতন গান গেয়েছিলেন। সেদিনের প্রত্যক্ষদর্শী শ্রী বিনোদ কোঠারি মহাশয়, যার ক্যামেরা বন্দী হয়ে রয়েছে সেদিনের সে ক্ষণ, আমাদের পরম সৌভাগ্য তাঁরই অনুপ্রেরণায় উপাসনার জন্ম 2011 22শে শ্রাবণে। All along I was just imagining to go to Shantiniketan, only to be near Rabindranath, and that was my dream. I started my journey, I said, now after coming here we must meet Tagore first and afterwards anything else. So I immediately rushed next morning to Uttarayan residence of Gurudev, and there Udayan mein Anil Chanda ko mila, or Anil Chanda is the secretary. So I requested कि मैं गुरुदेव का दर्शन करने के लिए आया हूँ, तो let me have this opportunity. So he said, I'm sorry, but I can't allow, because nobody is allowed to go to near Gurudev because he is not feeling well, he is not, he's sick. News came that his condition has become serious and he is to be removed to Calcutta Jorasanko for operation. So next morning, early morning, we all students got together and went over to Uttarayan compound. Luckily, I had one camera with me. That camera is just still I am possessing with me. This was acquired by me in 1937, sometime in 37. And this I carried to Shantiniketan. And this camera has become a historical possession for me, because with this camera I could shoot Gurudev for the first and last time. Because afterward there is no living picture of Rabindranath. I just happened to come out on the veranda and wanted to capture Gurudev as he came down, because otherwise people are not allowed to go nearby. So you will see that the first picture is of expectant crowd. The crowd is expecting Gurudev to come. So here they are all in the ground floor of Udayan. Now Gurudev is being brought on the stretcher and he is lying in the
lying position, and inmates are bringing him down. After bringing him down on the steps of Udayan, he is being carried. Servants are looking at from the balcony, and he is being taken to the ashram bus. And finally he is seated in the ashram bus, which you will see now. Is the ashram bus is seated comfortably. Malik ji is rearranging his sitting arrangement. The physician is looking at it, and our Kitish Roy is our principal. He is also in charge of making Gurudev comfortable. And Gurudev hasn't spoken a word, or he has not exchanged any namaste or anything, but he was completely sentimentally involved. And people say that he wore dark glasses to hide his tears. বেলা 3:15 নাগাদ পৌঁছালেন জোড়াসাঁকোর বাড়িতে। 80 বছর আগে যেখানে প্রথম চোখ মেলেছিলেন সেখানে। সারাদিন ট্রেনের গরমে ক্লান্ত হয়ে পড়েছেন। যে স্ট্রেচারে আনা হয়েছিল তাতে শুয়ে রইলেন। বললেন, এখন আর আমার নাড়াচাড়া করো না, এইভাবেই থাকতে দাও। কি জানি, ভালো লাগছে না যেন আমার। দুদিন দিয়ে ফেরা
26শে জুলাই। সারা রাতের বিশ্রামের পর কবির শরীর অনেক ভালো, মনও বেশ প্রফুল্ল। অবনীন্দ্রনাথ যখন দেখা করতে এলেন, তখন 80 বছরের খুড়ো আর 70 বছরের ভাইপোর কুশল আদান প্রদানে কে বলবে যে এ রোগীর ঘর? কিন্তু রাত্রের দিকে আবার কাঁপুনি দিয়ে জ্বর এলো। 27 সকালে রানীচন্দকে বললেন, সকালবেলার অরুণ আলোকের মতো মনে পড়ে কয়েক লাইন, লিখে নে, নয়তো হারিয়ে ফেলবো। প্রত্যেকবারই ভাবি ঝুলি খালি হয়ে গেল, এবারে চুপচাপ থাকি। পারিনি, এই পাগলামি নয় তো কি। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল। দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল। পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। শেষ করে দিল পাখি গান গাওয়া, নদীর পারে পড়ে এলো হাওয়া, ওপারের তীর ভাঙা মন্দির, আধারে মাগনরে আসিছে মধুর ঝিল্লি নূপুরে, গোধূলি লাগন রে আমার, গোধূলি লাগন এলো বুঝি কাছে। আমার দিন কেটে গেছে কখনো খেলায়, কখনো কত কি কাজে, এখন কি শুনি পুরবীর সুরে, কোন দূরে বাঁশি বাজে, বুঝি দেরি নাই, আসি বুঝি আসি আলোকের আভা লেগেছে আকাশে, বেলা শেষে মোরে কে সাজাবে ওরে, নবমিলনের সাজে সারা হলো কাজ, মিছে কেন আজ ডাকো মোরে আর কাজে, আমার গোধূলি
গত 1 বছর ধরে ক্রমাগত অসুস্থ থাকায় আধশোয়া অবস্থায় বিছানায় ঘুমানোর অভ্যাস হয়ে গিয়েছিল রবীন্দ্রনাথের। বিছানায় কোমর থেকে ঘাড় অবধি অনেকগুলো বালিশ জড়ো করে রাখা হতো। হাঁটুর নিচেও সর্বদা একটা মোটা বালিশ থাকত। এই ভঙ্গিতে লেখাপড়ারও সুবিধা হতো। কিন্তু অপারেশনের পর কিছুদিন সোজা হয়ে শুয়ে থাকতে হবে। তাই ডাক্তাররা বললেন 2-1টা করে বালিশ কমিয়ে অভ্যাস করে নিতে হবে। তাই শুনে রসিকতা করতে ছাড়েন না। বলেন, আর কেন, পা তুলে থাকা আমার আর চলবে না গো। উঁচু ঘাড়ও আমার আর সাজবে না। যে ঘাড় কোনোদিন নামাইনি, আজ এরা বলছে ঘাড় নামাও, পা সোজা করো। কি অধঃপতন হলো আমার, বলো দেখি। কত ভাবে রক্ত নিচ্ছে, পরীক্ষা করছে, দোষই পাচ্ছে না। রোগী আছে, রোগ নেই। 29-এর সকাল থেকে কবির বেশ বিমর্ষ ভাব। আশঙ্কা প্রকাশ করে ডক্টর জ্যোতিপ্রকাশ সরকারকে তিনি প্রশ্ন করেন, আচ্ছা জ্যোতি, আমাকে বুঝিয়ে বলো তো, এ ব্যাপারে আমার কতদিন লাগবে? আমি সব বুঝে রাখতে চাই আগে থেকে। তাকে বলা হলো, ইঞ্জেকশনের খোঁচার মতোই হয়তো একটু লাগবে। এমনও হতে পারে অপারেশন টেবিলে একদিকে অপারেশন হচ্ছে, অন্যদিকে আপনি কবিতা বলে যাচ্ছেন। তা শুনে রবীন্দ্রনাথ যেন নিশ্চিন্ত, খুব খুশিও। সেদিন বিকেলের দিকে আবার রানীচন্দ্রকে মুখে মুখে বলে গেলেন আর এক নতুন কবিতা। দুঃখের আধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে। একমাত্র অস্ত্র তাঁর দেখেছিল কষ্টের বিকৃত ভান। ত্রাসের বিকট ভঙ্গি যত, অন্ধকারে ছলনার ভূমিকা তাহার। যতবার ভয়ের মুখোশ তার করেছি বিশ্বাস, ততবার হয়েছে অনর্থ পরাজয়। এই হার জিত খেলা জীবনের মিথ্যা, এ কুহক। শিশুকাল হতে বিজড়িত পদে পদে এই বিভীষিকা, দুঃখের পরিহাসে ভরা ভয়ের বিচিত্র জলচ্ছবি। মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আধারে। নীরব করে দাও হে তোমার মুখর কবিরে, বার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে।
30শে জুলাই, আজই অপারেশন হবে। যদিও কবিকে সে কথা জানানো হয়নি তখন। জোড়াসাঁকো বাড়ির পাথরের ঘরের পূর্ব দিকে যে লম্বা বারান্দা, তারই ডান দিক ঘেঁষে অপারেশনের টেবিল সাজানো চলছে। আর এদিকে ঘরের মধ্যে জীবনের সর্বশেষ কবিতা রচনা করলেন রবীন্দ্রনাথ, লিখে রাখলেন রানীচন্দ্র। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে, সরল জীবনে এই প্রবঞ্চনা দিয়ে মুহূর্তেরে করেছ চিহ্নিত। তার তরে রাখনি গোপন রাত্রি, তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায় সে যে তার অন্তরের পথ। সে যে চির স্বচ্ছ সহজ বিশ্বাসে সে যে করে তারে চির সমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যেরে সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে। কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। কবিতাটি বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েন কবি। অনেকক্ষণ চোখ বুজে রইলেন, তারপর আবার বললেন, অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। সকাল 10:30। কবির ঘরে ঢুকলেন ডক্টর ললিত বন্দ্যোপাধ্যায়। বললেন, আজ দিনটা ভালো, আজই সেরে ফেলি, কি বলেন? চমকে উঠলেন রবীন্দ্রনাথ। আজই? তা বেশ, এরকম হঠাৎ হয়ে যাওয়াই তো ভালো। কি ভাবলেন কে জানে। তারপর সকালে লেখা কবিতাটি রানীচন্দ্রকে পড়ে শোনাতে বললেন। কিছু বলবার আছে, তা থাক। ডাক্তারেরা বলছেন অপারেশনের পরে মাথাটা আরো পরিষ্কার হয়ে যাবে। ভালো হয়ে তখন ঠিক করবো খন। ঠিক 11টায় স্ট্রেচারে শুয়ে কবিকে আনা হলো বারান্দায়, অপারেশন টেবিলে। 25 মিনিটের অপারেশন। ললিতবাবু ছুরি ধরেছিলেন, তাকে সাহায্য করেছিলেন সত্যসখা মৈত্র ও ডক্টর অমিয় সেন। মাথার কাছে জ্যোতিপ্রকাশ সরকার। এই অপারেশন ঠিকমতো কার্যকরী হলে ও সহ্য করতে পারলে পরবর্তীকালে করা হতো এনলার্জ প্রস্টেট গ্ল্যান্ডের অপারেশন। তা অবশ্য করার সুযোগ ঘটেনি। দেখা যায় তোমার দ্বারে, নদীর সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে।
আর সে ভার না আমারে মন নীরব হয়ে শোন দেখি শোন আরের হায় গান বাজে কোন বিলার তারে অশ্রু নদীর সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে অশ্রু নদীর। অসুস্থ শরীর নিয়ে শান্তিনিকেতন থেকে প্রতিমা দেবী এলেন। বাড়িতে ডাক্তারের দল বাড়ছে, কিন্তু রোগের কোনো উপশম নেই। নতুন নতুন উপসর্গ বাড়ছে। পাশের ঘরেই আছেন রথীন্দ্রনাথ। পিতা পুত্রের মধ্যে কেবল একটি দেওয়ালের ব্যবধান। অবশ মনে রথীন্দ্রনাথ শুনছেন ডাক্তারদের কনফারেন্সের সব কথা, কিন্তু কেমন যেন মনে হচ্ছে আর বোধহয় সময় নেই। প্রস্তুত হতে হবে কি তবে অন্তিম মুহূর্তের জন্য? 5ই আগস্ট জেকে বসেছে ইউরেনিয়া। সন্ধ্যের দিকে ডক্টর নীলরতন সরকারকে নিয়ে এলেন ডক্টর বিধান রায়। স্যার নীলরতন রবীন্দ্রনাথের পাশে বসলেন, অন্য ডাক্তারদের কাছে খোঁজ নিলেন, কিন্তু বললেন না কিছু। যতক্ষণ বসে রইলেন, কবি বন্ধুর ডান হাতখানির উপর হাত বুলিয়ে যাচ্ছিলেন। যাবার সময় মাথার কাছ পর্যন্ত এসে একবার ঘুরে দাঁড়ালেন, দেখলেন কবিকে, তারপর দরজা পেরিয়ে চলে গেলেন। কি তার মনে হয়েছিল কে জানে, কিন্তু ওই ঘুরে দাঁড়িয়ে দেখার মানে স্পষ্ট হয়ে উঠল সবার মাঝে। বিধানচন্দ্র বেরিয়ে গেলেন ক্লান্ত পদে। এখানে একটি প্রসঙ্গ মনে পড়ছে। সকল ডাক্তারেরা যখন অপারেশনের জন্য একমত, তখন স্যার নীলরতন তার কবিবন্ধুর অপারেশনের বিপক্ষে ছিলেন। বলেছিলেন, আপনাদের কথা ঠিক যে অপারেশনটা খুব সহজ, কিন্তু মনে রাখবেন যে উনি স্বয়ং রবীন্দ্রনাথ। সাধারণ লোকের মতন ওর নার্ভ সিস্টেম নয়, সুকুমার দেহ ওর। কাজে অন্য লোকের সঙ্গে তুলনা করা চলে না। অন্যের ক্ষেত্রে যা ফোঁড়া কাটা, রবীন্দ্রনাথের ক্ষেত্রে তা নাও হতে পারে। আমার মনে হয় না এ রিস্ক নেওয়া ঠিক হবে। চলেছে প্রবাহে।
যাও রে অনন্ত ধামে জ্যোতির্ময় আলয়ে, শুভ্র সেই চিরবিমল পুণ্য কিরণে, যায় যেথা দানব্রত সত্যব্রত পুণ্যবান, যায় যেথা দানব্রত সত্যব্রত পুণ্যবান, যাও বৎস যাও সেই দেব সদনে, যাও রে অনন্ত ধামে মোহমায়া পাশরে, দুঃখ আধার যেথা কিছুই নাহি। ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারে পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল, মরণে ফল ফলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে, আঘাত হয়ে দেখা দিল আগুন হয়ে, আগুন হয়ে জ্বলবে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। সঙ্গ হলে মেঘের পালা শুরু হবে বৃষ্টি ঢালা, সঙ্গ হলে মেঘের পালা শুরু হবে বৃষ্টি ঢালা, বরফ জমা সারা হলে নদী হয়ে, নদী হয়ে গলবে, শেষ নাহি যে শেষ কথাকে বলবে। শ্রাবণ পূর্ণিমার রাত, আকাশ স্তব্ধ, লেগেছে রাখি বন্ধনের লগ্ন, বাড়ির চারিদিকে থমথমে ছায়া পড়েছে। রবীন্দ্রনাথের শিয়র বরাবর বাইরে পূবের আকাশে পূর্ণিমার ভরা চাঁদ। এমনটাই যেন হবার কথা ছিল। কথা ছিল কি? রাত 12টায় অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে উঠল। মেঘ চাপা পূর্ণিমা, আর সারি সারি মুখ ঢাকা রুদ্যমান আলোয় শহরের নিষ্প্রদীপ রাত শ্রাবণ সমাচ্ছন্ন। আলো নিভল, রাত কাটল, পূর্ণিমা ছাড়ল, কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না। এমন দিনেই এমনই শ্রাবণ ঘন গহন মোহে
কানন ভূমি যখন কুজনহীন, সকল ঘরে যখন দুয়ার দেওয়া, একেলা পথিক গোপন তার চরণ ফেলে নিশার মতো নীরবে পথ চলে। আজি শ্রাবণ ঘন গহন মহে গোপন তব চরণ ফেলে নিশার মত নীরব ওহে সবার দিঠে এড়াইলে শ্রাবণ ঘন গহন মহে গোপন তব চরণ ফেলে নিশার মত নীরব ওহে সবার দিঠে এড়াইলে শ্রাবণ ঘন গহন মহে। বাইরে তখন জনসমুদ্র। মহাপ্রয়াণের খবর বেতারে ছড়িয়ে পড়া মাত্র সারা কলকাতা যেন ভেঙে পড়েছে। জোড়াসাঁকোতে কোলাহল বেড়েই চলেছে। শেষবারের মতো তারা দেখবে তাদের কবিকে। আর ঘরের মধ্যে তখন নিস্তরঙ্গ নীরবতা। রথীন্দ্রনাথ দাঁড়িয়ে আছেন স্থির হয়ে, মুখের ভাব এক অবুঝ শিশুর মতো। কি ঘটেছে যেন বুঝতে পারছেন না। একবার দেখছেন তার বাবা মশাইয়ের দিকে, আর একবার ঘরের চারিদিকে চেয়ে চেয়ে সকলের মুখে দৃষ্টি ফেরাচ্ছেন। মর্মান্তিক সে ভাব। এবার নিতে হবে অন্তিম যাত্রার প্রস্তুতি। গুরুদেবকে সাদা বেনারসি জোর পরিয়ে সাজানো হলো। কোঁচানো ধুতি, গরদের পাঞ্জাবি, পাট করা চাদর গলার নিচ থেকে পা পর্যন্ত ঝুলানো, কপালে চন্দন, গলায় গোড়ের মালা, দুপাশে রাশি রাশি শ্বেত কমল রজনীগন্ধা, বুকের উপর রাখা হাতের মাঝখানে একটি পদ্ম কোরক। দেখে মনে হতে লাগলো যেন রাজবেশে রাজা ঘুমোচ্ছেন রাজসজ্জার উপরে। নন্দলাল বসু নিজে নকশা এঁকে মিস্ত্রি দিয়ে বানিয়েছিলেন তাঁর গুরুদেবের শেষ যাত্রার পালঙ্ক। সুমুখে শান্তি পারাবার ভাষা তরণী হে কর্ণধার সম্মুখে শান্তি আমার যাবার বেলাতে সবাই জয়ধ্বনি কর। ভোরের আকাশ রাঙা হলো রে, আমার পথ হলো সুন্দর। সবাই জয়ধ্বনি কর। আমার যাবার বেলাতে সবাই জয়ধ্বনি কর। কি নিয়ে বা যাব সেথা তোরা
শূন্য হাতে চলব বহিয়ে আমার ব্যাকুল অন্তর। তোরা জয়ধ্বনি কর আমার যাবার বেলাতে, সবাই জয়ধ্বনি কর। মালা পরে যাব মিলন বেশে, পথিক সজ্জা নয়, বাধা বিপদ আছে মাঝের দেশে, মনে রাখিনি সে ভয় আমার পথিক সজ্জা নয়। মালা পরে যাব মিলন বেশে, পথিক সজ্জা নয়, বাধা বিপদ আছে মাঝের দেশে, মনে রাখিনি সে ভয় আমার পথিক সজ্জা নয়। যাত্রা যখন হবে সারা, উঠবে জ্বলে সন্ধ্যা তারা। যাত্রা যখন হবে সারা, উঠবে জ্বলে সন্ধ্যা তারা। পুরবিতে করুণ বাঁশরি, দ্বারে বাজবে মধুর স্বর। তোরা জয়